নমস্কার, আমি জয়তী এসে গেছি আমার বৈঠকখানায়। আজকে যিনি আমার অতিথি, তিনি একজন দারুণ মানুষ, আমার খুব কাছের মানুষ। তার হাতে তৈরি জিনিসই আমি আজকে গলায় পরে আছি। এই যে এটি কি, খুব জানতে ইচ্ছা করছে সবার, তাই তো? এটি হচ্ছে আমরা সচরাচর বাড়িতে যেটি ফেলে দিই, নারকোলের মালা। সেই নারকোলের মালা থেকে তৈরি হয় সুন্দর সুন্দর শিল্প। শুনে নেব সেই অতিথির কাছ থেকে তার জীবনের গল্প, তার সংগ্রামের গল্প, তার এই সুন্দর শৈল্পিক ভাবনার গল্প, অনুভূতির গল্প। বলা ভালো সুন্দর একটা আড্ডা দেব। চলুন দেখে নিই সেই অতিথি কে। নমস্কার, আমি রথীন্দ্রনাথ মল্লিক। আজকে জয়তীর আড্ডা চলে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল বলা চলে যে ওর আড্ডা আসবো, সুন্দর সুন্দর গল্প করতে করতে আরও অনেক কথা বলবো, আমরা আড্ডা মারবো, যাতে সেই আড্ডাটা খুব কোয়ালিটির হয়, যাতে সমাজেরও কিছু কাজে লাগে। আর কি বলবো, আমরা ওয়েট করছি এগিয়ে নেওয়ার জন্য সবাই থেকে। তো আজকে দাদা তোমাকে আমি বেশ কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো অনেকেরই ভীষণ জানার ইচ্ছে, যারা তোমাকে চেনে, যারা তোমাকে নতুন দেখবে, প্রথম দেখবে তোমার কাজ, বা তোমাকে দেখবে, যাই হোক, তাদের ভীষণ জানার ইচ্ছে থাকবে। তো কিছু প্রশ্ন তোমার কাছে রাখবো, তুমি ভয় পেও না, জানো তখন আমি একদম কঠিন প্রশ্নের সম্মুখীন আমি তোমাকে করব না। প্রথম যেটা খুব জানতে চাইবো সেটা হচ্ছে তুমি একটু নিজের সম্বন্ধে বলো। আমি প্রথমে বলি যে আমি এটা তো একটা যেটা আমি তৈরি করি একটা হস্তশিল্পর বিষয়, তো নারকোল দিয়ে তৈরি করি। কিন্তু এই নারকোল দিয়ে তৈরি করলাম, শুরু করলাম কখন, আর এগিয়ে গেলাম কি করে এগিয়ে গেলাম, তো সেই সময় থেকে যদি বলতে হয় সেই ছোটবেলায় ফিরে যেতে হয়। ছোটবেলায় স্কুলের স্যার, বিজ্ঞানের স্যার আমাদেরকে বলতো যে ফেলে দেওয়া জিনিস নিয়ে কিছু করো, সায়েন্সের। তো এই যে ছোট্ট একটা কথা মাথায় ঢুকিয়ে দিয়েছে স্যার, যে ফেলে দেওয়া জিনিস নিয়ে কিছু করো, শক্তির পুনর্ব্যবহার করো। তো হঠাৎ করে বাড়িতে কোনায় একটা পড়েছিল নারকোলের খোল, গোটা একটা। তো সেই গোটা নারকোলের খোল থেকে খুঁচিয়ে আমি বার করেছিলাম। দারুণ ব্যাপার। তো বার করে এবার আমি দেখলাম যে আলটিমেটলি সব বার করতে পেরেছি। আর যেহেতু পচা ছিল অনেক দিনের, গাটা মোটামুটি ভাবে ঘষা ছিল। আচ্ছা। এবার দেখলাম যে শক্ত অথচ হালকা একটা মোটা একটা বড় শেল পেলাম, নারকোলের গোটা শেল, যার মধ্যে একটাই মাত্র ফুটো। সুন্দর। তো এবারে আমি ওটা দিয়ে কি করব, কিছু একটা করা উচিত। তো ওই স্যার বলেছিল না, ফেলে দেওয়া জিনিসটা কিছু করো, শক্তির পুনর্ব্যবহার, তারপরে আবার অনেকগুলো কথা, ইকো ফ্রেন্ডলি, মানে প্রকৃতি বন্ধু বান্ধব মেটেরিয়াল যেটা আছে। তো এই সব নিয়ে মাথায় কি করব। পাশের কামারশালা কাকু আছেন, তো ওনাকে দেখতাম যে ওই কাঠের বাটগুলো লোহা গরম করে ঢুকিয়ে মেরে আটকাতো। তো ভাবলাম যে লোহা যদি গরম করে এরকম যে একটা শেলের মধ্যে চেপে দিই চওড়া করে, তাহলে কিছু একটা হবে। বললাম কাকু আমাকে চ্যাপ্টা লোহা গরম করে একটু চেপে দাও। তো কাকু প্রথমটা বুঝতে পারিনি কি করতে চাইছে ছেলেটা। তো ওই কাকুর হেল্প নিয়ে ওই আগুনে গরম করে লাল টকটক হওয়ার পর লোহাটা যখন চেপে দিয়েছি, তখন ওই যে ফুটোটা হলো পিগি ব্যাংক। আমরা ছোটবেলায় মনে পড়ছে যে ঘটের পিগি ব্যাংকের চওড়া রাস্তা। কাকু বললো, মানে কাকু নিজেও জানতো না যে কাকুকে দিয়ে আমি কি করালাম। আর এটাও আমি বলবো কাকুকে ধন্যবাদ, আমি যে ওইটুকু একটা ছোট ছেলের তার যে আবদারটা রেখেছে বলে আজকে বলতে পারো একটা বড় গাছের জন্ম নিয়েছে। এটা কিন্তু খুব সত্যি কথা। আমরা বড়রা যদি ছোটদের আবদার না রাখি, আমরা যদি তাদের কথা যদি না শুনি, তাহলে পরে তাদের মধ্যে যে লোকানো যে প্রতিভাটা রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতেও পারবো না। আজ আমরা রথীন্দ্রনাথ মল্লিক, এখানে দাদা বসে আছে, আমি কিন্তু সত্যি কথা ওনার কথা শুনে আমি একদম অভিভূত হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি পরের কথায় চলে যাই, পরের প্রশ্নে চলে যাই। এই যে প্রথম যখন কাজটা ছিল, প্রথম যে কাজটা ছিল, সেই কাজটা পরিবার, বন্ধুর সবার সাপোর্ট পাওয়া গেছিল? পেয়েছিলে সবার সাপোর্ট? এই যে গল্পটা বললাম এটাই তো প্রথম কাজ। ও তারপরে তারপর? হ্যাঁ, এইবার হচ্ছে তারপরের প্রশ্ন। যে পরের প্রশ্ন হচ্ছে যে আমি যে প্রথম নারকোলের ওটা করে ফেললাম, স্কুলে তো কর্মশিক্ষা আমরা করেছি,
তো অন্যরা কাগজ কেটে কিছু করতো আর আমি নারকল খোল কেটে কিছু করতাম। হুম, তো প্রথম দিকে যন্ত্রপাতি আমি জানতাম না কোনটা কি যন্ত্র আছে, হ্যাঁ, কোনটা হ্যাঁ, স্বাভাবিক সামান্য। আমার খুব প্রিয় একজন কাকু আছে, আচ্ছা সে লোহা দিয়ে কাজ করতো তমাল লক্ষ্মীর। তো উনি আমাকে ফাইল কি শিখিয়েছে, করাত কি শিখিয়েছে, স্যান্ড পেপার, ওয়াটার পেপার কোথায় পাওয়া যায় কি শিখিয়েছে। এই যে তুমি যে কথাটা আগের বার বললে না, হ্যাঁ যে আমরা বড়রা ছোটদেরকে ছোট্ট করে আমরা হেল্প করি না সব সময়, হ্যাঁ বা অতটা প্রয়োজন বোধ করি না, হ্যাঁ, একদম। কিন্তু তোমার এই কথাটা আমি বলছি যে এটা যে কি অসাধারণ জিনিস। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যত ছোটই হোক, ধরো সে কিছু নিয়ে খোঁচাখুচি করছে, ওই খোঁচাখুচিতে আমি বেশি উৎসাহ দিতে শুরু করি। কারণ ওই খোঁচাখুচিটা যেটা কাটলো, ঘষলো, ভেঙে দিল, কিছু একটা করলো, ওটা কিন্তু ওটা যে কি ভবিষ্যৎ হতে পারে একমাত্র আমি বুঝেছি। আসলে তুমি নিজেকে দিয়ে বুঝতে পেরেছিলে। একদম তাই। মানুষ নিজে একদম। যদি কোনো কিছু করে, তাহলে পরে মানুষ বোধহয় সেইখান থেকে যে প্রাপ্তিটা আসে, মানুষ বোধহয় নিজেকে ছাড়া আর কাউকে দিয়ে বোধহয় বুঝতে পারে না। আমরা যেমন বুঝতে পারি, অনেকাংশেই আমরা বুঝতে পারি, তাই না? তো আমরা এর পরের কথায় চলে আসি, সেটা হচ্ছে নারকোলের খোলা। এটা তো খুব সাধারণ, অতি সাধারণ একটি জিনিস, প্রত্যেকের বাড়িতে থাকে, বিভিন্ন কাজে আমাদের ব্যবহার হয়, না ব্যবহার হলে আমরা ফেলে দিই। তো সেই জিনিস, তাতে এত সুন্দর অসাধারণত্বের রূপ কিভাবে দাও? এই যে আইডিয়াস গুলো কি করে আসে? আসলে না, এই আগে কি পেপার ওয়ার্ক করে নেওয়া হয়, এঁকে নেওয়া হয় বা কিছু সেরকম কি কোনো পদ্ধতি আছে? যদি বলি হ্যাঁ তাও ঠিক, যদি বলি না তাও ঠিক। যেমন? কারণ পেপার ওয়ার্কটা মাথা থেকে আসে। ও আচ্ছা আচ্ছা, মানে আঁকাটা মাথার ভেতরে একদমই থাকে। তাই। আমি বলি যে আমি পেন দিয়ে ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু চিজেল দিয়ে ভালো গোল করতে পারি। গোল মানে রাউন্ড। দুর্দান্ত। আমি কোনো লেখা লিখবে, আমি চিজেল দিয়ে নারকলের মধ্যে খোদাই করে দিতে পারি, কোনো ছবি এঁকে দিতে পারি চিজেল দিয়ে। অসাধারণ। কিন্তু পেন দিয়ে, পেন্সিল দিয়ে না। কারণ পেন পেন্সিল দিয়ে যে ছোটবেলায় সবাই যেমন ছবি এঁকেছে, তখন আমি মাঠে খেলতে বেরিয়েছিলাম, ঠিক আছে? তো সেই জন্য আমার চিজেলটা বেশি চলে। আচ্ছা এবং যেটা হয়, যেটা তোমার প্রশ্ন ছিল যে আমি অবশ্য কল্পনা তো করতেই হয়, প্ল্যানিং, ডিজাইন, হ্যাঁ, ওটা মাথাতে সবসময় চলে। মানে তোমার মাথাটি হচ্ছে একটি কম্পিউটার, এটা ধরে নেওয়া যায়। এটা আমরা দর্শকরা এবং আমি এবং ধরে নিলাম, সবাই মিলে আমরা ধরে নিলাম। আচ্ছা, একটা প্রোডাক্ট তুমি ধরো একটা জিনিস বানাচ্ছো, বা এই যে আমি গলায় এটি পরে আছি, এটি বানাতে ঠিক কতটা সময় লাগে? হ্যাঁ, এই সময় প্রশ্নটা কোনো কেউ যদি জিজ্ঞেস করে, আমি সহজে প্রথমে নিজে হাসি। কারণ যেটার জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আচ্ছা সেটা 17 বছরের এক্সপিরিয়েন্স হওয়ার পর, 8.5 মাস কাজ করার পর ওটা সৃষ্টিটা হয়েছে। একটা ফ্লাওয়ার ভাস করেছি, সেটার খোদাই করতে সময় লেগেছে আমার 6.5 মাস। এবার তুমি যেটা পড়ে আছো, হ্যাঁ, এটাকে যদি আমি বলি যে 27 বছরের এক্সপিরিয়েন্সের পর আমার কাছে 5 দিন লেগেছে। আমার প্রাপ্তি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা কি সময়টা বুঝতে পারলে কি পারলে না? আমি বোঝাতে পারলাম না, সেটা একটা জিনিস বুঝতে পারলাম আমরা সবাই, যে অনেক মেহনতের ফল, অনেক চিন্তার ফল, অনেক কিছু ভাবনার ফল, এইটাই ধরে নিলাম। এক কথা যদি বলতে পারি যে অনেকে তো সাধনা করে, অনেকে তো প্রথমে ভাবতাম যে সাধনা তো অনেকেই করে, হ্যাঁ, সাধনা মানেই সাধকের মতো হতে হবে, ওরকম নয়। কিন্তু না, ঘরে থেকেও, শুধু নারকল ঘষেও সাধনায় ডুবে থাকা যায়। আমি আমাকে খুঁজে পেয়েছি। তার মানে তুমি এর মধ্যে তুমি নিজের সাধনাটা তুমি এইভাবে করে চলেছি এখনো, মানে তোমাকে আমরা সাধক হিসেবে ধরে নিতে পারি, তুমি একজন সাধক। কারণ ঘুমোতে যাই এই নারকলের ভাবনা নিয়ে, আর ঘুম থেকে উঠি এই নারকলের ভাবনা নিয়ে। সত্যি অসাধারণ, অসাধারণ ব্যাপার। আচ্ছা, আর একটা প্রশ্নে আসি, যে সবার জীবনে একটা কোনো না কোনো সময় ব্যর্থতা আসে, ব্যর্থতার ছোঁয়া কি কখনো পেয়েছিলে? সেটা কিভাবে লেগেছিল? ব্যর্থতা না প্রত্যেকের জীবনে আসে, এবং ব্যর্থতাটাকে তুমি কিভাবে নেবে সেটা সবসময় জরুরি, মানে কোন দর্শনে নেবে। আমি অনেকবার কষ্ট করে আমাকে ভাবতে হয়েছে যে আমি কি ভীষণ কষ্ট করেছি, ভীষণ কষ্ট পেয়েছি এটা করতে গিয়ে। আসলে আমি বেশি ছোটবেলাটা এত কষ্ট করে বড় হয়েছি, মানে কষ্ট মানে এই খেতে পাইনি এরকম কষ্ট না, কিন্তু না, ঘুম থেকে 4টের সময় উঠতাম,
9টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, খুব সেই রুটিনটা এখনো struggling আছে। একটা ব্যাপার ছিল। মানে ওই ধরো আর্মি ট্রেনিং এর যে কনসেপ্ট, আমি ছোটবেলায় ভোর 4টের সময় আমি সায়েন্স সিটি অব্দি দৌড়ে যেতাম, দৌড়ে ফিরতাম, এটা আমার ব্রেকফাস্ট প্র্যাকটিস ছিল। সর্বনাশ। হ্যাঁ, এটা দৌড়। এক সময় ফুটবল খেলতাম, পা ভাঙার পর আমার অ্যাকচুয়ালি নারকলটা বেরিয়ে আসে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে কি আমরা একজন খেলোয়াড়কে পেতে পেতে একজন নারকলের মালা থেকে সৃষ্ট একজন শিল্পীকে পেলাম? আসলে আমি নিজে যখন অনুভব করেছি 3টে সত্তা আমার মধ্যে আছে। স্কুল থেকে পেয়েছি যে আমি বিজ্ঞানের অনেক এক্সিবিশন করেছি স্যারের অনুপ্রেরণায়, বাহ। সেই বিজ্ঞান থেকে নারকলকে পেলাম, শক্তির পুনর্ব্যবহার, এবং যেহেতু ফুটবল খেলতাম বা সাঁতার কাটতাম, সেগুলোর মধ্যে দিয়ে যে স্পোর্টসম্যান স্পিরিট, যে পরিশ্রম করার ক্ষমতা, সেটা এখনো করে যাচ্ছি। 13 ঘন্টা কাজ করার পরও আমার মন ভরে না যে বোধহয় মানে আরেকটু কিন্তু আমি খিদে করতে পারি। কিন্তু থেকেই যায়, ঠিক, ঠিক। শিল্পীদের ভেতরের খিদে কিন্তু কখনো মরে না। এটা কিন্তু একটা মানে সবাই দেখে এসেছেন, বা যারা গানের শিল্পী, যারা আঁকেন বিভিন্ন ধরন, তাদের মনের খিদে কিন্তু কোনোভাবেই বোধহয় মেটে না, আকাঙ্ক্ষা কিন্তু একটা থেকেই যায়, এটা আমরা দেখে এসেছি। আরেকটা কথা বলি, যে ফেলিওর ব্যাপারটা, যেটা প্রসঙ্গটা উঠেছিল, এই পরিশ্রমটা এত করেছি যে পরিশ্রমটা আমার মনে হয়নি এটা ফেলিওর। আর আমি যখন বাচ্চাদের সঙ্গে সাঁতার শেখাতে গিয়ে অনেক বেশি টাইম কাটাতাম, এত ভালো ভালো মানুষ আমার চারপাশে ঘিরে ছিল, তারা কখনো আমাকে বুঝতে দেয়নি আমি ফেলিওর। সবচেয়ে পজিটিভ দিক এটা। হয়তো আমি ফেলিওর, হয়তো আমার টাইম লেগেছে, কারণ যে কোনো একটা জিনিস উচ্চতায় উঠতে গেলে সময় লাগবে, সেটা আমি এই জার্নিটা আমি অনুভবই করিনি ফেলিওর বলে। আচ্ছা, আমাদের সামনে যিনি আজকে বসে আছেন, তাকে যে শুধু আমরা নারকলের মালা থেকে আমরা গয়না তৈরি করার যে শিল্পী একজন ভাবতে পারি তা কিন্তু নয়, ওনার কিন্তু বহুমুখী প্রতিভা। উনি কিন্তু একজন জলের পাখি, ঠিক আছে? ভোর 4টে থেকে শুরু করে ওনার জলে থাকা শুরু হয় এবং এপার ওপার করেন। শুধু তাই নয়, ওনার হাত থেকে ছোট থেকে বড় অনেকেই কিন্তু সাঁতারের শিক্ষা নিয়েছে। হ্যাঁ, আর উনি কিন্তু একজন লাইফ সেভার। হ্যাঁ, এটা তো দর্শকদেরকে আমাদের জানাতে হবে যে তোমার আরেকটি প্রতিভা আছে, যেটা কিন্তু বাবা, হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা প্রথমে অনেক জিনিস আমরা শুরু করি, হ্যাঁ, শুরুর সময়ে আমাদের কাছে প্রচুর চ্যালেঞ্জ আসে। তোমার কাছে কিভাবে এসেছিল? হ্যাঁ, আমার কাছে এসেছিল। কিরকম ভাবে বলি, আমি যখন শুরু করলাম, বাবা আমার খুব বড় ফ্যান ছিল। বাবা স্কুল টিচার ছিলেন, 2 দাদা ইঞ্জিনিয়ার, বুঝতে পারলে পড়ার পরিবার আর কি, যেখানে পড়াটাকে গুরুত্ব দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে আমি একজন প্লেয়ার হতে হতে গিয়ে পা ভাঙার পর নারকল নিয়ে বেরিয়েছি। তো বাবা সবসময় বলতো, এই কথাটা বলতেই হবে কারণ এই 14 এপ্রিল বাবার 19তম মৃত্যু দিবস। আচ্ছা। বাবা বলতেন যে তুই ভালো কাজ কর, ভালো মানুষ হয়ে থাক, কাজের দক্ষতা বাড়া, আর পয়সার পেছনে দৌড়াস না, দেখবি পয়সা তোর পেছনে দৌড়াচ্ছে। ভালো বাবা হওয়া কিন্তু জানতে হয়। সবাই কিন্তু বাবা হন নিজেদের পকেটের কড়িটি খরচ করে, হয়তো কর্তব্য সারেন, কিন্তু বাবা প্রকৃত অর্থে কি হয় অনেকেই জানেন না। আপনারা কিন্তু আমার উপর রাগ করবেন না আমি এই কথাটা বললাম বলে, কিন্তু সত্যিকারের বাবা হওয়া বোধহয় জানতে হয়। আজকে দাদার মুখ থেকে আমরা যে কথাটা শুনে নিলাম, সেই কথাটা কিন্তু খুব দামি কথা। একজন বাবা তার সন্তানকে বলছেন যে তুমি একজন ভালো মানুষ হও, তুমি ভালো কাজ করো। তিনি কিন্তু ইঁদুর দৌড়তে বলছেন না, উনি বলছেন যে তোমার যেটা ভালো লাগে সেই ভালো লাগাকে তুমি এগিয়ে যাও, সেই ভালো লাগার সঙ্গে তুমি এগিয়ে যাও, তাহলেই তুমি ভালো থাকবে। আচ্ছা দাদা, তুমি তো রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছো। প্রথম যখন রাষ্ট্রপতি পুরস্কার যেবার তুমি পেলে, সেইবারের অনুভূতিটা কিরকম? মানে যখন একটু বলো আমাদের কাছে। হ্যাঁ, ফোনটা যখন এলো বা তুমি যখন মঞ্চে উঠে যখন তুমি পুরস্কারটা নিলে, সেই অনুভূতিটা তো সবকিছুরই দ্বিতীয় হয়, তৃতীয় হয়, চতুর্থবার হয়, অনেক কিছু হয়, কিন্তু প্রথমবারের অনুভূতিটা বোধহয় একটু অন্যরকম, সেটা চিরকাল মনে থাকে। হ্যাঁ, তাই সেই অনুভূতিটা একটু শুনতে চাই। এই অনুভূতিটা না, আমি প্রত্যেকবার আমি নিজের সঙ্গে কথা বলেছি। এই অনুভূতিটা হচ্ছে, ধরো তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে, মানে রাষ্ট্রপতি তোমাকে প্রাইজ দিচ্ছে, তুমি নিচ্ছ, এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা ছবি, সেটা সবার কাছে শ্রেষ্ঠ। কিন্তু পাওয়ার পর আমি অনুভব করেছি যে জার্নিটা আমি করে এসেছি সেটা বেশি টেস্ট ছিল।
সেটা বেশি স্বাদের ছিল। আচ্ছা। হ্যাঁ, আমি একটা কাজ করেছিলাম যে কাজটার জন্য প্যাচা আর কি, সেই কাজটার জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতাম। এখান থেকে সব সিলেকশন হয়ে গেছে, দিল্লিতে যাচ্ছে, তখন যেতে গিয়ে ট্রেনে ভেঙে যায়। তো আমি 7 বছর মন খারাপ করে নাম দেইনি। তো আরেকজন বয়স্ক কাকু উনি বলতেন যে রথিন, পয়সা অনেক আসবে কিন্তু সম্মানটা তোমার দরকার। একদম ঠিক কথা। আচ্ছা দাদা, অনেকক্ষণ ধরে তোমার কাজের কথা হচ্ছে, তুমি যার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছো সেই কাজগুলো একটু দেখে নেবো এবং দর্শকদেরও দেখাবো। আচ্ছা, এটা কি অর্থ বহন করে? এটা মাদার এন্ড চাইল্ড। আচ্ছা। এক মা নিবিড় ভাবে শিশুর দিকে তাকিয়ে আছে, শিশু মায়ের দিকে তাকিয়ে আছে। তাদের পৃথিবীতে শুধু মা, শিশুর বাইরে কেউ নেই। কি সুন্দর ভাবনা, মা আর শিশু, এর থেকে বড় কথা বোধহয় আর কিছু হয় না। এইটি কি? এটা একটা ফুলদানি, ফ্লাওয়ার ভাস আর কি। এর মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এটা খোদাই করা আছে। এটা করতে আমার সময় লেগেছিল 6.5 মাস, যেটার কথা বলছিলাম। ঠিক আছে, এই শিল্প ভাবা যায়। আর আরেকটা আছে, এইটি হচ্ছে মাথার মুকুট। যদি আমি খুব ভুল না করে থাকি, ঠাকুরের মাথার মুকুট। এটা একদম লাস্ট কাজ আমার। এটা কি অসাধারণ কাজ, দেখে মনে হয় কোষ্ঠী পাথরের। দেখো সামনে থেকে, সত্যি তাই। আর বালা, এইটি হচ্ছে বালা। ইস, আমারই করতে ইচ্ছা করছে। এইটিও তাই, চূড়, বালা। এইটি হচ্ছে কুলোর লকেট এবং দুল। আচ্ছা, এইটি হচ্ছে, যদি ভুল না করে থাকি, গণপতি, তাই তো? একদম। আরেকটা জিনিস বোধ হয় দর্শকদের বলে দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে এটা কোকোনাট শেল গোল্ড ফিউশন জুয়েলারি। হ্যাঁ, সেটা তুমিই বলে দাও। আচ্ছা, ওটা না, ওই প্রসঙ্গটা পরে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এইটি হচ্ছে পাতা, বট পাতা এবং দুল। এগুলোর মাঝে কিন্তু সবটাই কিন্তু সোনা বসানো রয়েছে। এই যে ডলফিন, এটা পাঞ্জাবির বোতাম। এইরকম বোতাম পেলে সবাই বোধহয় পাঞ্জাবি পড়তে চাইবে। কি অসাধারণ কাজ, সত্যি দাদার অসাধারণ কাজ। তুমি তো 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। মানে মানুষের যাই পাক না কেন, যত বাড়ি হোক না কেন সাফল্য, প্রথম সাফল্যটা বোধহয়, সেই অনুভূতিটা বোধহয় মানুষ ভোলে না। আমি তোমার কাছে শুনতে চাইবো, প্রথম অনুভূতিটা কিরকম ছিল? এই প্রথম রাষ্ট্রপতি পুরস্কার পাওয়াটা প্রণব মুখার্জির হাত থেকে, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। অসাধারণ কেন বলছি, এই যে পুরো জার্নি, এই যে কষ্টের যে একটা ফল, সেই ফলটা আমি পেয়েছি। আর পেয়ে একটা জিনিস অনুভব করেছি যে কোনো জিনিস এই যে আমি পেয়েছি, ওখানে সার্টিফিকেটে লেখা ছিল রথীন্দ্রনাথ মল্লিক ন্যাশনাল অ্যাওয়ার্ডি বা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, কিন্তু আমার মনে হয়েছে ওটা আমি পাইনি। কেন? যে বন্ধুরা, যে দিদি, যে স্টুডেন্ট আমার, যে কাকু বা বাবা মা, যে দাদা বৌদি, এরা প্রত্যেকে আমাকে এতভাবে চেয়েছে যে আমি পাই। অ্যাকচুয়ালি তাদের, আমার মনে হচ্ছে তারা পেয়েছে, আমি পাইনি। আমার নামটা অ্যাকচুয়ালি পেয়েছে, আমি যেহেতু কাজ করেছি। এটা আমার ভেতরকার অনুভূতি তোমাকে আসলে বড্ড বেশি ভালোবাসা, বড্ড বেশি পরিবার কেন্দ্রিক হলে যা হয়, এবং আশেপাশে প্রত্যেকে এত বেশি ভালোবাসেন দাদাকে যে দাদা আজকে এই অনুভূতিটা বলতে পারলেন। সবাই কিন্তু সেটা পারে না, সবার অনুভূতিতে বোধহয় সেই জিনিসটা পৌঁছয় না। তো দাদা, এবার আমরা 2টো রাউন্ড একটু মজা করে নেবো, খেলে নেবো, ঠিক আছে? তুমি তো ছোটবেলায় খেলতে, এবার আমার বৈঠকখানায় এসে তুমি একটু খেলো আমার সঙ্গে। এটা একটু মানে টেনশনের মনে হচ্ছে না? না, কোনো টেনশন নেই। এ কি, আমাকে তোমার টেনশন দেবো বলে মনে হচ্ছে? এই যে র্যাপিড ফায়ার হ্যান্ড ত্যান, এগুলো অন্য জায়গায় দেখি তো। না, তুমি সব জায়গায় দেখো, কিন্তু আমার এখানে এসে টেনশনের কোনো জায়গা নেই, কারণ আমি তোমাকে মানে সেই অপদস্থর ব্যাপার কিছু করব না। তো র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাই। 4টে প্রশ্ন করব তোমাকে, চটজলদি উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, এক কথায় তোমার কাজ। আমার কাছে সাধনা। টাকা না প্যাশন, কোনটা আগে?
প্যাশন বলতে কি বুঝি জানি না, টাকা বলতেও কি বুঝি জানি, কিন্তু আমার কাছে প্রচন্ড ভালোবাসা, দুমুঠো না খেতে দিলেও হবে, একা থাকার, নিজেকে খুঁজে বেড়ানোর যে একটা পদ্ধতি বা একটা কি বলবো টেকনিক, আমি ওদের কথাগুলো ভালো বলতে পারছি না গুছিয়ে, তাহলে প্যাশন ধরে নিলাম, ওই ইংলিশের শব্দের মধ্যে প্যাশনটাই বলা যায়। হ্যাঁ, সবচেয়ে বড় স্বপ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবো? হ্যাঁ অবশ্যই, সাহস দেখাবো, একদম পদ্মশ্রী। আমি সেই মানুষটার সামনে বসে আছি। আমি আরেক ওইটুকু বলে শেষ করলে হবে না। পদ্মশ্রী, একটা গুরুকুল, হ্যাঁ, একটা নারকোল শেলের মিউজিয়াম যেটা আগে কখনো হয়নি, আর সেই মিউজিয়ামের ট্রাস্টি আমার স্টুডেন্টরা। আমার খুব খুব সৌভাগ্যবতী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলছি যে আমি এমন একজন মানুষের সঙ্গে আজকে পাশে বসে আজকে পডকাস্ট করছি, সাহস দেখাচ্ছি বলতে গেলে। এটা সাহস শুধু নয়, এটি দুঃসাহস বলা যায়। 4 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। 5 বছরে, আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চাও? ইন্টারন্যাশনাল কোকোনাট আর্টিস্ট হিসাবে। দুর্দান্ত ব্যাপার, দারুণ। এবার যে রাউন্ডটায় আসবো সেটা হচ্ছে বোনাস গেম রাউন্ড। বোনাস গেম রাউন্ডটা কি? দুটো করে জিনিস বলবো, দ্রুত তোমাকে বাছাই করতে হবে কোনটা তুমি ঠিক বলছো। মাঝখানে অপশন নেই? না, কোনো অপশন তুমি পাচ্ছ না, কোনো অপশন আমি দিতে পারছি না, সরি। হ্যান্ডমেড নাকি মেশিনে তৈরি? হ্যান্ডমেড অবশ্যই। আর্ট ভার্সেস ব্যবসা? আর্ট। রিস্ক ভার্সেস সেফ? রিস্ক। ছোট থেকে শুরু নাকি বড় থেকে শুরু? ছোট থেকে শুরু। খ্যাতি নাকি সন্তুষ্টি? সন্তুষ্টি। বাহ। আর আমি আড্ডা দিতে দিতে আজকে একদম শেষের দিকে চলে এসেছি, ছাড়তে কিছুতেই মন চাইছে না। দাদা এসেছে যখন অনেকক্ষণ ধরে আমার আড্ডা দিতে ইচ্ছে করছে, কিন্তু কি করব, সময় খুব সীমিত। তো শেষের দিকে যখন চলে এসেছি দাদা, আজকে আমি তোমাকে একটা কথা বলি, দর্শকদের জন্য কোনো মেসেজ, বা যারা নতুন শিখতে চাইছে তাদের জন্য কোনো মেসেজ? যারা নতুন শিখতে চাইছে শুধু তারা নয়, যে কোনো ফিল্ডে স্টুডেন্ট, শুধু স্টুডেন্টও বলবো না, বড়দেরকেও বলবো, যেন বড়রা অনেক কিছু জানে কিন্তু তারা ভুলে যায়। খুব সহজ করে বলি, আমি স্টুডেন্টদের জন্যই বলছি, এটা ধরে নিয়ে শুনে নাও তোমরা সবাই। অভ্যাস দক্ষতা তৈরি করে, দক্ষতা সাফল্য আনে। এটা যদি আবার রিপিট করি, একটু ভেবে সবাই একটু ভাবো যে আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করছি, সেটা অভ্যাস। অভ্যাসটা এমন একটা লেভেলে করব যেটা যেন দক্ষতায় পরিণত হয়, ওই দক্ষতাটাকে আমার সাফল্য নিয়ে আসবে। খুব সুন্দর 3টে কথা বললো, যে 3টে কথা আমাদের জীবন চলার পথেও কিন্তু খুব অপরিহার্য, এটা আমি নিজে বিশ্বাস করি। দাদা একদম সব শেষের একটা কথা, সেটা হচ্ছে যে কেউ যদি ওয়ার্কশপ করতে চায়, আমি জানি তুমি ওয়ার্কশপ করো, হ্যাঁ, সেই ওয়ার্কশপ যদি কেউ করতে চায় এই কাজ শেখার জন্য, তাদের জন্য তুমি কি বলবে? প্রথমত আমার সঙ্গে যোগাযোগ করবে তোমার মধ্যে দিয়ে। আচ্ছা, জয়তীর বৈঠকখানায়। হ্যাঁ, আমার বৈঠকখানায় আপনারা কমেন্ট পাঠাবেন, আমি যোগাযোগ করার মাধ্যম আমি বলে দেব। আর আর তোমার এই যে সুন্দর সুন্দর গয়নাগাটি যেগুলো তুমি আজকে দেখালে, হ্যাঁ, আমি এই গয়না সম্পর্কে একটু বলি, না বললে বোধহয় আড্ডাটা কমপ্লিট হয় না। এই আরেকটা জিনিস ও আমাকে প্রশ্ন করেছিল, আমরা একটু ঘুরে গেছি, সেটা হচ্ছে আগামী 5 বছরে কি করব বা কি প্ল্যান আছে। এই যে গয়নাটা ও পড়ে আছে বা আমি যেটা দেখাচ্ছি, একটু ভালো করে ভাবুন আর দেখুন যে নারকোল মালা খেয়ে ফেলে দেয়, সেই নারকোল মালার মধ্যে কোনো রং নেই, কোনো কেমিক্যাল পলিশ নেই, শুধুমাত্র হাতের দক্ষতায় ঘষে, ওয়াটার পেপার, স্যান্ড পেপার দিয়ে ঘষে, খোদাই করে, সোনা দিয়ে বাঁধানো আছে, নানান সৌন্দর্য করা আছে। এটা কিন্তু পৃথিবীতে প্রথম। অসাধারণ, অসাধারণ, যার জন্য আমার লিমকা বুক অফ রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম আছে। কোকোনাট শেল গোল্ড ফিউশন জুয়েলারি। তো এটার জন্য এর পরবর্তী পদক্ষেপ আমি শুরু করে দিয়েছি অলরেডি, কাগজপত্র গোছানো, জিআই ট্যাগের জন্য, যেটা কেউ কখনো ভাবেনি।
কোকোনাট শেল দিয়ে নারকোলের কাজ জিআই ট্যাগ পেয়ে আছে কেরল, কিন্তু নারকোল আর সোনা দিয়ে কাজ আমি 27 বছর ধরে কাজ করছি, আর প্রায় 20 বছর হতে চললো আমি এই কাজটা করি। না সত্যি তুমি সাধক, সত্যি তুমি সাধক, তোমাকে সাধক ছাড়া আর আমি কিছু আর বলতে আমার পারছি না। এই কাজগুলো শুধুমাত্র মানে আমার কাছে আসলেও পাবেন না আপনারা, কারণ আমি এটা ডাইরেক্ট বিক্রি করি না। এইটা আমাদের কলকাতার সহ ভারতবর্ষের 170টার মতো শোরুম আছে, বিখ্যাত স্বর্ণ প্রতিষ্ঠান, সেখানে পাবেন। আমি সরাসরি বিক্রি করি না, দুঃখিত এর জন্য। হ্যাঁ, যার যখন লাগবে আমার বৈঠকখানায় আপনারা যোগাযোগ করবেন, আমি সেরকম ভাবে যোগাযোগ আপনাদের করিয়ে দেব। আর সব শেষ, আজকের একদম আড্ডার শেষ, একদম ছাড়তে ইচ্ছা করছে না। মানে এই রকম একজন মানুষকে, যার কাছে অনেক না বলা কথা এখনো থেকে গেল, কিন্তু সময় বড্ড আমাদের কাছে সীমিত, তাই সে কথাগুলো আমাদের হলো না। পরবর্তী সময় কিন্তু আবারও আসতে হবে, তুমি আমার বৈঠকখানায় কথা দিয়ে যাও যে তুমি দর্শকদের কথা দিয়ে যাও আবার আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। আর সব শেষে যেটা বলার, আমাদের জীবনে আমরা যা কিছু করি, যাই কাজ করি না কেন, তার কিন্তু একটা বোধহয় রেশ থেকে যায়। ভালো খারাপ প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা কিছু না কিছু করছি, আমরা ভাবছি হয়তো যে আমরা বোধহয় এটা খারাপ করে ফেললাম, আমরা বোধহয় এটা ভালো করে ফেললাম, বা ছোটরা সবসময় ভাবে এই রে আমি বোধহয় অন্যায় করে ফেললাম, কিন্তু সেই অন্যায়ের ভেতরেও তার বোধহয় কিছু না কিছু ট্যালেন্ট থাকে, সে বোধহয় সবটা অন্যায় করে না, অন্যায় নিয়ে তো সে জন্মায় না, তাই না? আজকে এই পর্যন্ত, নমস্কার। জয়তীর বৈঠকখানার ঝাঁপ আমি বন্ধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবশেষে ওই একটা কথা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট দেবেন আমাকে, যাতে আমি বুঝতে পারি আপনাদের অনুভূতি। Música